24 ঘন্টায় বাংলার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজকে দিনভর বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের দিকে আমাদের নজর ছিল সুপ্রিম কোর্টের শুনানির দিকেও। সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে পরে আসছি, যা থেকে বিস্তর ফাঁকফোকর সামনে এসেছে। তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আরজি কর মামলায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছে। তার সঙ্গে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তারও পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। এবং শুধু তাই নয়, আরও 4 ডাক্তারেরও পলিগ্রাফ টেস্টের আবেদন। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আর আপডেট দেবে। পিয়ালি, একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম গত সোমবার দিনকে সিবিআই তরফ থেকে ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, তার ওপর পলিগ্রাফ টেস্ট করার জন্য সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল। পরদিন সঞ্জয়কে আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে পেশ করা যায়নি। ফলে তার যে কনসেন্ট রিলেটেড হিয়ারিং সেটা সেদিন হয়নি। এবং আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এই মর্মে গত আগামীকালকের মধ্যে তার যে নির্দিষ্ট নির্দেশ সেটাকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, আজকে সিবিআই তরফ থেকে 5 জনের আরো পলিগ্রাফ টেস্ট করার জন্য আবেদন করা হয়। সেই 5 জন কারা? তার মধ্যে একজন হচ্ছেন ফর্মার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে, এবং 4 জন চিকিৎসক যারা ওই রাতে ঘটনার আগে রাত্রি 12:30 থেকে 1:30 পর্যন্ত ছিলেন। তারা একসঙ্গে ডিনার করেন, ওই ছাত্রীর সঙ্গে বসে তারা জ্যাভলিন থ্রো দেখেন, নীরজ চোপড়া। এবং আরো একজন হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, যিনি কিনা ওই রাতে একাধিকবার যতবার ওই সঞ্জয় ওই হসপিটালে গিয়েছে তাকে বাইকে করে নিয়ে গেছিল যে একজন সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ার। এই 5 জনের পলিগ্রাফ টেস্ট এবং আর একটা গুরুত্বপূর্ণ, এই 5 জনের সাক্ষী হিসাবে তাদের বয়ান রেকর্ড করার জন্য বিএনএসএস এর 180 যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী সাক্ষী হিসাবে তাদের বয়ান রেকর্ড করার জন্য সিবিআই তরফ থেকে আজকে এসিজেএম আদালতে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং আদালত একই সঙ্গে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে হিয়ারিং করতে বলে। এবং সেই মর্মেই কিন্তু আমরা দেখি যে আজকে এই 5 জনকে সিবিআই তরফ থেকে আদালতে হাজির করা হয়েছে। এবং এই মুহূর্তে তারা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচার কক্ষ সেখানে রয়েছে। তার কারণ তুমি জানো যে একেবারে যে কনসেন্ট নিয়ে আবেদন যেরকম করতে হয়, তার পাশাপাশি পলিগ্রাফ টেস্ট করার জন্য যার ওপর তদন্তকারী সংস্থা পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সেই ব্যক্তিকে একেবারে বেশ কিছু রুলস রয়েছে, সেগুলো যেরকম মানা প্রয়োজনীয় সেরকম ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে কনসেন্ট দিতে হয়, লিখিতভাবে সাইন করে কনসেন্ট দিতে হয় যে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে তার কোনো রকম তিনি একেবারে তার তিনি করছেন না। এবং সেই কারণেই কিন্তু এই 5 জনকে হাজির করানো হয়েছে। এই মুহূর্তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কক্ষে তারা রয়েছে এবং তারা যদি অনুমতি দেয় বা অনুমোদন দেয়, তাহলে কিন্তু আজকে বা এর মধ্যে কিন্তু সিবিআই এই 5 জনকে কিন্তু তাদের ওপর পলিগ্রাফ টেস্ট করাবেন। অর্থাৎ সন্দীপকে এই ঘটনা সংক্রান্ত বিষয়ে তিনি কখন কি জানতে পারলেন, তিনি এই গত 6 দিনে সিবিআইকে যে তথ্য দিয়েছেন সেটা আদৌ সত্যি বলছে কিনা, এই বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য পলিগ্রাফ টেস্ট এবং ওই চিকিৎসক যারা ছিলেন তাদের উপর পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন তারা। অনেক ধন্যবাদ পিয়ালি। আর এই আরজি কর মামলায় আজকে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ সুপ্রিম কোর্টের। ঘটনার 14 ঘন্টা পরে কেন এফআইআর করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যেভাবে গোটা মামলায় পুলিশ এগিয়েছে, 30 বছরের কর্মজীবনে তা দেখেননি, এমনই মন্তব্য বিচারপতি পাদ্রিওয়ালার। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে বলে দাবি সলিসিটর জেনারেলের, এবং সূত্রের খবর পাওয়া যাচ্ছে একই দাবি সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেও। আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি, আর সেই দ্বিতীয় শুনানিতে যে প্রশ্ন সারাদিন ঘোরাফেরা করলো তা হলো যে লেডি ডক্টর ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃতদেহ উদ্ধার করার সময় থেকে এফআইআর রুজু করা পর্যন্ত 14 ঘন্টা সময় অতিবাহিত কেন হলো। এই প্রশ্ন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় করলেন এবং তার পাশে থাকা 2 বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রও করলেন। রাজ্য সরকারের তরফ থেকে হাজির হওয়া কপিল সিবালের কাছে স্পষ্টত এর কোনো জবাব না থাকলেও তিনি কিন্তু বারংবার সওয়াল করে গিয়েছেন রাজ্যের পুলিশ আইন মেনেই সব কাজ করেছে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। হাসপাতাল ভাঙচুর নিয়ে রিপোর্ট রাজ্যেরও। আদালতের শুনানিতে উঠে আসে সকাল 10টা 10-এ জেনারেল ডায়েরি হয়।
রাজ্য দাবি করে অস্বাভাবিক মৃত্যুর এফআইআর দায়ের হয় দুপুর 1:45-এ। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাবি করেন কেস ডায়েরি তো বলছে অস্বাভাবিক মৃত্যুর জেনারেল ডায়েরি রাত 11:30টায়, এফআইআর দায়ের হয় 15 মিনিট পরে 11:45-এ। সন্ধে 6:10 থেকে 7:10 যদি পোস্টমর্টেম হয়, সুপ্রিম কোর্টের প্রশ্ন ময়না তদন্তের পর কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা। যদিও রাজ্য দাবি করে ময়না তদন্তের আগেই অভিযোগ দায়ের হয়। রাজ্যের সওয়ালে অবশ্য সন্তুষ্ট হতে পারেনি আদালত। পুলিশের সময় নষ্ট নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সব ভিডিওগ্রাফি রয়েছে এমনটাই দাবি রাজ্যের। প্রিন্সিপালের সরাসরি অভিযোগ জানানো উচিত ছিল বলে মনে করছে সুপ্রিম কোর্ট। আদালতের আরও প্রশ্ন, সকাল 10:10-এ জেনারেল ডায়েরি হয়, রাত 11:30টায় ঘটনাস্থল সিল করে পুলিশ। ঘটনাস্থল সিল করতে এত দেরি কেন? ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তোলে আদালত। একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেও এর উল্লেখ রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তুষার মেহতা আরও দাবি করেন সংজ্ঞাহীন দেহ উদ্ধারের কথা শুরুর রিপোর্টে বলা হয়। তার প্রশ্ন, দেহ মৃত না সংজ্ঞাহীন চিকিৎসকরা বুঝবেন না? দেহ সৎকারের পর কেন এফআইআর হলো তা নিয়েও প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল। জল ঘোলা করার চেষ্টা করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তোপ রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবালের। পাল্টা তুষার মেহতার দাবি তারা জল থেকে কাদা সরানোর চেষ্টা করছেন মাত্র। যদিও গোটা বিষয়ে পুলিশের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন বিচারপতিরা। ভিকটিম যে যখন হসপিটালে পড়েছিলেন এবং সেই সময় থেকে শুরু করে যখন এফআইআর দায়ের করা হয়েছে, যে প্রায় 10 ঘন্টা প্লাস সেই সময়টা, এবং তার পাশাপাশি হচ্ছে পরিকল্পিতভাবে এফআইআর করা অনেক দেরিতে হয়েছে এবং রাজ্য সরকারকে বারংবার প্রশ্ন করা হচ্ছে, তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে না। সিবিআইও সেটা হলফনামাতে জমা দিয়েছে, যাতে করে সিবিআই সঠিক কাজ করতে তারা পারছে না। অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার বিকেল 5টার মধ্যে এই নিয়ে নির্দেশ দিতে হবে। খুনের তদন্ত চালিয়ে যাবে সিবিআই, হাসপাতাল ভাঙচুরের তদন্ত চালিয়ে যাবে কলকাতা পুলিশ। মামলার পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে এই নির্দেশ দিলেও সারাদিন যে প্রশ্ন ঘোরাফেরা করেছে তা হলো আরজি করের সেই ঘটনায় যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কাটাছেঁড়া করা হয়েছে কিনা জানিয়ে সিবিআই আজকে নালিশ করেছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, সিবিআইয়ের যে গোপন রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট তাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইকে পরবর্তী শুনানির আগে আবারও স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন বিজেপির শর্মিষ্ঠা ভট্টাচার্য, সিপিআইএমের অতনু চ্যাটার্জি আইনজীবীও বটে। আমাদের সঙ্গে আরেক আইনজীবী সৌম্য শুভ্র রায় রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আমি শুরুতে সৌম্যবাবুর কাছে আসবো। সৌম্যবাবু, আজকের গোটা শুনানিটা যদি আমরা দেখি, আপনার কোন বিষয়টাতে মনে হয়েছে এই মামলায় বড় সড়ো একটা ফাঁকফোকরের বিষয়টা সামনে এসেছে? নির্দিষ্ট কোন বিষয়টা? দেখুন, যদি আজকের হিয়ারিংটাকে নিয়ে আলোচনা করা হয়, সবার আগে যে জিনিসটা আজকে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এসেছে, যে এই ভিকটিম গার্লের বডি পাওয়া গেছে সকাল 9:30টার সময় এবং এফআইআর রেজিস্টার্ড হয়েছে রাত্রির 11:30-এ, অর্থাৎ 14 ঘন্টা পরে। এখানে সম্ভব আমি আপনাকে মাঝে মাঝে একটু আটকাতে থাকবো, কারণ রাজ্যের তরফে দাবি করা হচ্ছে ওটা 10:30টার সময় একটা জিডি হয়েছিল, বেসিক সকাল একটা জিডি হয়েছিল বলছে, বাট সেই জিডিটা ক্লিয়ার নয়। যে বলা হচ্ছে আনকনসিয়াস অবস্থায় ভিকটিম, একজন মহিলা ডাক্তার আনকনসিয়াস অবস্থায় পাওয়া গেছে তিনি, অথচ যারা ইনফর্ম করছে বা জিডি করছে সেখানে ডাক্তাররা উপস্থিত আছেন। এটা একটা হসপিটালের মধ্যে, ডাক্তাররা দেখে বুঝতে পারছেন এটা আনকনসিয়াস অবস্থায় আছে কি মারা গেছে। নর্মালি একটু চেক করলেই সেটা বোঝা যায়। প্রপার 10:30টার সময় যে জিডিটা হয়েছে সেটা প্রপার ওয়েতে নয়। 9:30টার সময় ইনসিডেন্ট, 10:30টার সময়তে একটা জিডি হয়েছে, তারপর নাকি টালা পিএসকে ইনফর্ম করা হয়েছে, যেখানেতে প্রপার ওয়েতে কিছু ইনফর্ম করেনি যে আদেও মারা গেছে কিনা। ফ্যামিলিকে ডেকে আনা হয়, ফ্যামিলিকে ডেকে আনার পর 3 ঘন্টা ওয়েট করানো হয়, তাদেরকে জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ। এটাও ক্লিয়ার করে বলে না
যে তাদের মেয়ে মারা গেছেন না কি কন্ডিশন আছে, কোনো কিচ্ছু ডিটেলস ফ্যামিলিকে জানানো হয়নি। তারপরেতে পিএম হচ্ছে, পিএম কখন পিএম হচ্ছে এই কোয়েশ্চেনটাও আজকে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এসেছে। কখন ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি হলো সেই টাইমিংটা নিয়েও একটা কোয়েশ্চেন এসেছে। তারপরেতে বারবার যে কোয়েশ্চেনটা আসছে যে সকাল 9:30টার ইনসিডেন্টে এফআইআর লঞ্চ করতে রাত্রি 11:30 হয়ে যায় কেন? এক্ষেত্রে স্টেটের যিনি অ্যাডভোকেট আছেন, সিনিয়র অ্যাডভোকেট মিস্টার কপিল সিব্বাল, তিনি যে কোয়েশ্চেনটা অ্যান্সারটা রেখেছেন যে ভিকটিমের বাবা মা বলেছিল তারা রিটেন কমপ্লেন্ট দেবেন, তাই তারা ডিলে করছেন, এই অ্যান্সারটাকে কখনোই সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি। সুপ্রিম কোর্টের কোয়েশ্চেন হচ্ছে যে যদি এই ডিলে মেয়ের বাড়ি থেকে হতো, তোমরা নিজেরা সুমোটো এফআইআর লঞ্চ করোনি কেন? তোমরা ইনকোয়েস্ট করছো বা হাসপাতাল অধ্যক্ষ করেননি কেন? হাসপাতাল অধ্যক্ষ করেনি কেন, প্রিন্সিপাল করেননি কেন, বা কোনো ডাক্তার সেখানে যিনি চার্জে আছেন তিনি করেননি কেন? এবং সর্বোপরি পুলিশ সুমোটো কোনো এফআইআর লঞ্চ করলো না কেন? এই সমস্ত কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছেন। সেই সময়তে দাঁড়িয়ে অনারেবল সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেন যে স্টেট পুলিশের অর্থাৎ ক্যালকাটা পুলিশের তরফ থেকে কোনো সিনিয়র অফিসার এখানে কোর্টে প্রেজেন্ট আছেন কিনা। তখন জানানো হয় যে কোনো সিনিয়র অফিসার প্রেজেন্ট নেই, এবং যে কোয়েশ্চেন অনারেবল সুপ্রিম কোর্ট করেছেন স্টেটের অ্যাডভোকেট প্রপার ওয়েতে কোনো অ্যান্সার দিতে পারেননি। এই কারণে মামলাটাকে আবার 5 সেপ্টেম্বর রেখেছে এবং জানিয়েছে সেই দিন যেন একজন সিনিয়র অ্যাডভোকেট অবশ্যই প্রেজেন্ট থাকে। ঠিক ঠিক, আমি আসবো, আমি ডক্টর বিশ্বাসের কাছে। ডক্টর বিশ্বাস, আমি একটু বিষয়টা বুঝে নিতে চাইবো। ধরা যাক আরজি কর হাসপাতাল, সেখানে কারুর একটা দেহ উদ্ধার হলো। প্রথমে প্রাথমিকভাবে অতজন চিকিৎসক পুলিশ রয়েছেন সেখানে, তিনি মৃত না সংজ্ঞাহীন, এই বিষয়টা মানে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন না? চিকিৎসকরা আছেন, তার মৃত্যু যে হয়েছে সেটা বলা তো খুব একটা হাতি ঘোড়া কঠিন কাজ নয়, নাকি এর কোনো টেকনিক্যালিটিস রয়ে থাকবে, মানে থেকে যাবে? প্রথম কথা, আনকনশিয়াস যদি হয়েও থাকে তাহলে তো একটা ফিবল পালস থাকবে কোথাও না কোথাও, 1 নম্বর। 2 নম্বর, তার পিউপিলারি রিয়াকশন থাকে, মানে চোখগুলো যদি টর্চ ফেলি তার একটা রিয়াকশন থাকে। তার হচ্ছে সব থেকে সহজ ইসিজি করে দেখে নেওয়া যাবে। ইসিজি তো যদি সে মৃত থাকে তাকে তো পরিষ্কার স্ট্রেট লাইন দেখাবে। এবার ব্রেন ডেথ কিনা সেটার জন্য অনেক পয়েন্ট থাকে, কিন্তু সামান্য একজন মানুষ সে মৃত না জীবিত এটা সহজেই কিন্তু বোঝা যায়। তো সেই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তাকে যে মৃত ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই কোনো ভিত্তিতে, তো সেই ভিত্তিগুলো কি ছিল? তো সেটা তার ইসিজি করা হয়েছিল কি, কোন সময় হয়েছিল? আর একটা কথা, একটা পোস্টমর্টমে দেখলাম রাইগার মর্টিসে ছিল, তাহলে বেশ ক ঘন্টা পরে পোস্টমর্টম হয়েছে। তো সেই জায়গায় কোনো অসুবিধাই হওয়ার কথা না। মৃত না জীবিত না সে আনকনশিয়াস সংজ্ঞাহীন, সেটা কিন্তু পরীক্ষার মারফতই বোঝা যায়, এবং ফিজিক্যালি তাকে এক্সামিনেশন করলেও বোঝা যায়। আচ্ছা, আমি এই জায়গায় দাঁড়িয়ে একটু আমি অতনুর কাছে আসবো। অতনু, আমি একটা টেকনিক্যাল বিষয় জানতে চাইছি। আমরা দেখেছি যে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কোথাও দেহ উদ্ধার হলে একটা সহজ কথা বলে আসে, সম্ভবত খুন করে ফেলে রাখা হয়েছে, ধর্ষণ করে খুন, এই বিষয়গুলো খুব সামনে চলে আসে। পরে ময়নাতদন্ত হলো বা কি হলো কীভাবে সেটা পরে আসে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পরে বিষয়গুলো পাচ্ছি, এবং এই ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, একজনের হাতে পায়ে এতগুলো আঘাত। আমি জানতে চাইছি, সাদা চোখে দেখে খুন কি বলাভাবে যায় না? সব্যসাচী, ডাক্তারবাবু এখানে বললেন, বা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তাকে ধর্ষণের মতন কোনো কিছু করা হয়েছে কিনা, এটা প্রাথমিকভাবে আমি বলছি। ডাক্তারবাবু এখানে মেডিকেল সায়েন্সের দিকটা বললেন, আমি একটু তোমাকে এই টেকনিক্যালিটিস পার্টটা, লিগাল টেকনিক্যালিটিস পার্টটা বলি। সেটা হচ্ছে গিয়ে, আমাদের আরেক আইনজীবী ভাইও রয়েছেন, উনিও আমার সঙ্গে আশা করি সহমতি হবেন। নিয়ম হচ্ছে, যখনই এরকম কোনো ডেড বডি বা কিছু উদ্ধার করা হয়, পুলিশের প্রাথমিক সুরাতহাল করতে হয়। সুরাতহাল করার পরে যদি পুলিশ দেখে যে সেখানে এনিথিং ফাউল হ্যাজ কাম আউট, কোনো কিছু এমন যেটা প্রাথমিকভাবে নজরের মধ্যে মনে হচ্ছে যে স্বাভাবিক মৃত্যুর পর্যায়ে আসছে না, ইনিশিয়ালি পুলিশ কিন্তু তখনই সুমোটো মামলা করে
পোস্টমর্টমে যেতে পারে, অথবা কখনো কখনো পোস্টমর্টমে পরেও হচ্ছে গিয়ে করতে পারে, সেটা যে হয় না তা নয়। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে, যেটা আজকেও মহামান্য সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন তুলেছে, মানে এক্ষেত্রে পুলিশ অস্বাভাবিক আনন্যাচারাল ডেথটাই বলবে। আনন্যাচারাল ডেথ তো প্রথমে হবে, সুরাত হাল হবে। সুরাত হাল হয়ে যদি পুলিশের মনে হলো যে কোনো ফাউল প্লে হয়েছে, বা এখানে যেখানে যে নির্যাতিতা যে ধরনের নির্যাতনের অভিযোগ এখন অবধি আসছে, খুব স্বাভাবিকভাবেই পুলিশের যে কোনো প্রুডেন্ট পুলিশ অফিসার এটাই হওয়া উচিত যে দিস ইজ নট আ কেস অফ রেগুলার ডেথ অর সামথিং লাইক দ্যাট। তাহলে উনি কি করবেন, উনি সাথে সাথে হচ্ছে একটা সুমোটো মামলা দায়ের করবেন, এবং মামলা দায়ের করে উনি পোস্টমর্টমে পাঠাবেন। এখানে কেন কোয়েশ্চেনের গ্র্যাভিটিটা আছে, এটা মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার বলছেন, ঘটনাটা যেটা হচ্ছে একটা সরকারি হাসপাতালের প্রেমাইসিসের মধ্যে, দেয়ার ওয়াজ নো লেম্যান। তুমি আমির পক্ষে সাধারণভাবে দেখে, বা এখানে তন্ময়দা যে দিদি আছেন, আমাদের পক্ষে সাধারণভাবে দেখার চাইতে একজন ডাক্তার, তিনি সাধারণভাবে দেখলেই বুঝতে পারবেন যে দেয়ার আর সাম ফাউল প্লেইং। এইটা একটা ন্যাচারাল ডেথের বডি হতে পারে না কখনো। তাহলে খুব স্বাভাবিকভাবে তখন সেটা সবার আগে উচিত ছিল ইনস্টিটিউশনের হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে এক্ষেত্রে প্রিন্সিপাল সন্দীপবাবু, তার সবার আগে উচিত ছিল হচ্ছে একটা ওখানে মামলা দায়ের করা, অথবা নির্যাতিতার বাবা মাকে যখন আনা হয়েছে, নির্যাতিতার বাবা মার কাছ থেকে সেখান থেকে তার থেকে অভিযোগ নিয়ে, লিখিত অভিযোগ নিয়ে সেক্ষেত্রে মামলা দায়ের করা। এইখানে মজাটা হচ্ছে সকাল 10টা 10 একটা আনকনশাস একটা বডি পাওয়া গেছে করে একটা জিডি হলো, অতগুলো ডাক্তার, একটা সরকারি হাসপাতাল, তার প্রিন্সিপাল ওখানে প্রেজেন্ট, তারা প্রত্যেকে ডাক্তার, এমন না যে কেউ ডাক্তারি পেশার বাইরে, তারা কেউ বলতে পারলেন না যে আনকনশাস, কিংবা এখানে ডাক্তারবাবু আছেন বিশ্বাসবাবু, উনি তো বললেন ইজিয়েস্ট হয়েছিল ইসিজি করা, ওখানে পাওয়া যেত সবচেয়ে ভালো হবে, যেটা আনকনশাস বডি নাকি, তার জায়গায় করে কখন করা হলো, যখন কি না, যেটা সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় উদ্বেগ প্রকাশ করছে, ডেড বডির দাহ কার্য হয়ে যাওয়ার পরে এফআইআর দায়ের করা হলো। এটা কিন্তু এক ভয়ানক, মানে এই 14 ঘন্টা 15 ঘন্টার এই গ্যাপটা কি জন্য করা হয়েছে, এবং প্লেস অফ অকারেন্স ক্রাইম সিনকে সিল করা হলো কখন, রাত 11টার পরে। আমি এই বিষয়গুলোতেই আসবো, এবং আমি একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমি তন্ময়দার কাছে আসবো। তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে পরপর দুটো শুনানিতে এত প্রশ্ন ওঠার পরেও কি করে পুলিশের ভূমিকায় ইনিশিয়ালি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল, এই বিষয়টা আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। সরাসরি তন্ময়দার কাছে। তন্ময়দা, পুলিশের শুরুর গোড়ার কাজেই গোড়ায় গলদ নিয়ে তো প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট। দেখুন, অনেকগুলো আলোচনা শুনলাম, এখানে আইনি জটিলতা আছে, তদন্তের গতি প্রকৃতির জটিলতা আছে, তদন্ত কিভাবে চলছে আমরাও জানতে চাই। সবথেকে উল্লেখযোগ্য দুটি বিষয় দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কলকাতা পুলিশ ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে, এবং আজকে স্ট্যাটাস রিপোর্টে আমি একটা সংবাদ মাধ্যমের থেকেই দেখতে পেলাম যে সেখানে বলছে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যে তারাও মনে করছে এখনো অবধি যে গণধর্ষণ হয়নি, একজনই জড়িত ধর্ষণের কাণ্ডে। অর্থাৎ যেটা কলকাতা পুলিশ 24 ঘন্টায় করলো, সেইটা 9 দিন ধরে সিবিআই র্যাটিফাই করতে 9 দিন লেগে গেল। আমরা জানতে চাই, প্রশ্নটা এখানেই যে কলকাতা পুলিশ যেরকম অভিযোগ উঠছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা, যে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আরো মাথা জড়িত, এরকম অভিযোগ প্রমাণ হবে কিনা হবে বুঝতে পেরেছি। অভিযোগ বিভিন্ন রকম, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকম যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই ন্যারেটিভগুলো তো আজকে সুপ্রিম কোর্টে অথচ সেইটাই দুদিন আগে অবধি কিন্তু ওটাই ধরে নেওয়া হয়েছিল 150 গ্রাম মিলিলিটার, যাই বলুন গ্রাম যারা বলে তারা আমরা যাই না, ইভেন যদি মিলিলিটার সিমেন্ট পাওয়া গেছে, এই যে এই ধরনের ন্যারেটিভ তৈরি করে আসলে গুলিয়ে দেওয়া হচ্ছে তদন্তটা। আমরা চাই কি, আজকে এখানে আলোচনায় বসেছি কেন, আমরা তো সকলে একটা জিনিসই চাই, যে বা যারা দোষী, আমি এখনো বলছি যে বা যারা দোষী, তাদের সর্বোচ্চ শাস্তি হোক এবং দ্রুত তাদের তদন্ত শেষ করে তাদেরকে শাস্তির পদ্ধতি শুরু করা হোক। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, কলকাতা পুলিশ নিয়ে এত অবজারভেশন, কিন্তু সেই কলকাতা পুলিশই যে অভিযুক্ত বলে এখনো অবধি মনে করা হচ্ছে, তাকে 24 ঘন্টার মধ্যে সেই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। সিবিআই তো আর একটা অ্যাডিশনাল তথ্যও দিতে পারলো না। সিবিআই কি গত 9 দিন ধরে কোনো অ্যাডিশনাল তথ্য দিয়েছে যে না এটা নয়, এটা বা এর সঙ্গে আরও কেউ আছে বা কেউ নেই, কিছুই দিতে পারেনি। যেটা করেছে, বিভিন্ন লোকজনকে ডাকছে,
কলকাতা পুলিশ 34 জনকে ডেকেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রোববার অবধি সময় দিন, তার মধ্যে পুরো কেসকে গুটিয়ে আনা হবে। সমস্ত কিছুর পরে 9 দিন হয়ে গেছে, আমরা 4 দিন 5 দিনের মধ্যে যেটা করার চেষ্টা করছিলাম সেটা 9 দিন পরে এখনো যে তিমিরে সেই কলকাতা পুলিশ তো সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন তোলেনি। তারপরে এই টানাপোড়েনের পরে দেখা গেল যে সিট গঠন হলো। সিবিআই বলছে যে সন্দীপ যদি বলে থাকে, আমি জানি না এখনো বলছে কিনা, সিবিআই গত 4 দিন বা 5 দিন ধরে সন্দীপ ঘোষ বলে যে ব্যক্তিটি আছেন তাকে প্রত্যেক দিন জেরা করছেন। আমার বক্তব্য, সিবিআই কি এটা বলতে পারছেন যে সন্দীপ ঘোষ এর সঙ্গে জড়িত? তো জেরা করছেন, জেরা তো কলকাতা পুলিশও করেছে, সন্দীপ ঘোষকে করেনি, ডাক্তারদের সহ যারা অ্যাসিস্ট্যান্ট সুপার বা সেদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা পুলিশ ছিলেন তাদেরকে জেরা করেছেন। এবং হয়তো তার হাতে তো আরো 3-4 দিন সময় ছিল, তার মধ্যে হয়তো তারা পুরো বিষয়টাকে গুটিয়ে আনছিলেন। আপনি বলছেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে কেন 9 দিন? এই 9 দিনের মধ্যে অ্যাডিশনাল তথ্য কই? যদি তারা মনে করেন সন্দীপ ঘোষ সত্যিই দোষী, তাহলে তথ্য প্রমাণ দিয়ে আজকে আদালতে বলছেন না কেন? আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি বিরতির পর আমি শর্মিষ্ঠাদির কাছেই ফিরবো। তন্ময়দার যে অভিযোগটা সেটা নিয়ে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানান রকম তথ্য ভাসিয়ে দিয়ে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং তন্ময়দা, এই যে আজকের বিজেপির যে কর্মসূচি, এই সমস্ত বিষয় নিয়ে একটা পলিটিসাইজ করা হচ্ছে, এই অভিযোগটাও বারবার তৃণমূলের তরফে করা হচ্ছে। আমি এই উত্তর নেব শর্মিষ্ঠাদির কাছ থেকে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। সাংবাদিকদের মুখোমুখি আলাপন বন্দ্যোপাধ্যায় সরাসরি। Of the society and the nation, it is bounden duty for all of us to put an end to it so that the women feel safe and secure. Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. With regards, yours sincerely, Mamata Banerjee. To Sri Narendra Modi, Honorable Prime Minister of India. Thank you. 15 within 15 এটা আমাকে পড়ে শোনাতে বলা হয়েছে। থ্যাংক ইউ। শর্মিষ্ঠাদির কাছে আমি সরাসরি চলে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 দিনের মধ্যে যাতে এইসব মামলার নিষ্পত্তি হয় এবং সাজা ঘোষণা করা যায় ফাস্ট ট্র্যাক কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই আবেদন করেছেন। তৃণমূলের তরফ থেকে এই একেবারে সরাসরি আবেদন করা হয়েছে যে কেন্দ্রীয়ভাবে এর জন্য আইন দরকার। শর্মিষ্ঠাদি, ওনারা কি বলবেন? আমরাও তো চাই যে এইটা তাড়াতাড়ি বিচার হোক, তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক। তার জন্য আজকে আমাদের নবান্ন অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান ছিল। আপনারা সেটা দেখেছেন কিভাবে আমাদের কর্মীদের হ্যারাস করা হয়েছে। এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সাংবিধানিক পোস্ট যিনি, যার স্থান প্রধানমন্ত্রীর পরেই, তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, মুখ্যমন্ত্রীর পরে, মুখ্যমন্ত্রীর পরেই তাকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আমি একটু উত্তর দিই, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে 2011 থেকে। আপনারা 11 থেকে যদি শুরু করি, একের পর কোনোটা খদ্দেরের সঙ্গে ভুল বোঝাবুঝি, কোনোটা শরীর কামদুনিতে বলা হয়েছিল যে এরকম শরীর থাকলে, কোনোটায় বলা হয়েছিল শরীর থাকলে যেরকম জ্বর টর হয় সেরকম তো এটা হতেই পারে, কোনোটায় প্রেম ভালোবাসার সম্পর্ক। হাঁসখালিতেও কিন্তু আমরা দেখেছিলাম যে সেই যে ধর্ষিতা, যেটাকে গ্রামের উপপ্রধান তার ভাই সম্ভবত জড়িত ছিল, যে সিবিআই তদন্ত করে যে আজকে জেল খাটছে, কিন্তু আজকে কিন্তু তার দেহটাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো পোস্টমর্টেম কিন্তু করার সুযোগ পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশের বলুন তো, পুলিশ তো প্রথম থেকেই কিন্তু মিসগাইড করছে। আজকে যিনি খবর দিয়েছিলেন বলা হয়েছিল অসুস্থ, তারপরেই বলা হয়েছিল সুইসাইড করা হয়েছে। যিনি মারা গেছেন আমাদের যে বোনটি, তার
বাড়ি থেকে তার বাবা মা বলছে বিনীত গোয়েলের নাম করে আমাদের কোনো সহযোগিতা করেনি, সম্পূর্ণভাবে আমাদের অসহযোগিতা করেছে। শ্মশানের যিনি পানিয়াটি শ্মশানের যিনি ম্যানেজার তিনি বলছেন মৃতদেহটা নিয়ে এসে বলছে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো, তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো। ফেক নিউজ না, এখানে শ্মশান তার ভিডিও রয়েছে, এখানে বলছে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো, তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে বলা হচ্ছে। সেখানে প্রথম থেকেই কিন্তু পুলিশ মিসলিড করেছে কিন্তু এই পরিবার থেকে। না, আমরা নিশ্চয়ই যার মেয়ে মারা গেছে আমরা তার কথাটাই শুনবো, আমরা আর সমস্ত কথা যদি আমরা বাদ দিই তাহলে সেই পরিবারটি কিন্তু সব সমানে বলে যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। তাহলে আপনারা কি করে বলছেন যে পুলিশ এই করছিল? পুলিশ আজকে বলুন তো, আজকে আমাদের শুধু আমাদের নবান্ন অভিযান নয়, সরি স্বাস্থ্য ভবন অভিযান নয়, বারবার আমি নবান্ন বলছি, স্বাস্থ্য ভবন অভিযান নয়, আজকে যখন প্লেয়াররা যুব ভারতীতে যখন আন্দোলনটা করছিল আজকে সুপ্রিম কোর্ট বলছে যে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু কোনোভাবে এইভাবে হ্যারাস করা যাবে না, সমানে বলছে। আজকে আপনি বলুন তাহলে সেখানে এত পুলিশ, তাহলে সেদিন যখন রাত্রিবেলা যখন ওইভাবে ভাঙচুর হলো পুলিশ কোথায় গেল? পুলিশ কেন গিয়ে বলছে একজন নার্সকে যে আপনার পোশাকটা দিন আমাকে বাঁচতে হবে? আচ্ছা, আমি আসবো আমি একটু সৌম্যদার কাছে আসবো বিষয়টা নিয়ে। আজকে আরেকটা বিষয় উঠে এসছে যে ক্রাইম সিন নষ্ট করার বিষয়, এবং সেখানে প্রশ্ন উঠেছে যে যখন ক্রাইম সিন সিল করা হলো সেটা অনেক দেরি করে কেন সিল করা হলো তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তো অবশ্যই প্রথমত প্রশ্ন উঠেছে যে ক্রাইম সিন কেন দেরি করে সিল করা হলো, এবং তার সাথে সাথে আরো একটা প্রশ্ন উঠেছে যখন 13 তারিখ অনারেবল হাইকোর্ট পুরো ইনভেস্টিগেশনটা সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করলো, সেই দিন সন্ধ্যাবেলায় কেন ক্রাইম সিনের ঠিক পাশের ঘরটাকে মেরামতির জন্য ভাঙার প্রয়োজন হয়ে পড়লো? এই আসলে কি এটাকে ভেঙে রিপেয়ারিং এর কোনো দরকার ছিল, নাকি ক্রাইম সিনে যে সমস্ত এভিডেন্স আছে সেগুলোকে নষ্ট করার একটা করা হয়েছে কিনা তার একটা বড় রকমের কোয়েশ্চেন এসেছে। এবং সিবিআই আজকে হিয়ারিং এ সিবিআই এর তরফ থেকে প্রথমেতেই ওনাদের অ্যাডভোকেট যে সাবমিশনটা করেছেন যে আমাদের কাছে ইনভেস্টিগেশন এসেছে 5 দিন পরে, যে 5 দিনেরতে স্টেট পুলিশ এন্টায়ার সমস্ত এভিডেন্সকে ট্যাম্পার করেছে, এরকম একটা অ্যালিগেশন অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও রাখা হয়েছে আজকে। সুতরাং একটা কোয়েশ্চেন আছে যে পুলিশ এই ফ্রম দি ভেরি বিগিনিং, এই ইনসিডেন্টের ফ্রম দি ভেরি বিগিনিং প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করেছে কিনা এবং ইনভেস্টিগেশন করার সাথে সাথে এভিডেন্স ট্যাম্পার করেছে কিনা, এরকম একটা অ্যালিগেশন অনারেবল সুপ্রিম কোর্টের কাছে দেখা যাচ্ছে। না, আমি এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আমরা দেখেছি পোস্টমর্টেম নিয়ে যখন একটা কথা ওঠে তখন পোস্টমর্টেম করা হবে কি নিয়ে তাই নিয়ে ওখানে চিকিৎসকরা তার আগেই আন্দোলন শুরু করে দিয়েছিলেন, বেশ কিছু দাবি রাখা হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট আর যেহেতু মৃতদেহ দাহ করে দেওয়া হয়েছে আর সম্ভব নয়, ফলে সিবিআইয়ের তদন্ত একটু কঠিন হয়ে গেল, এরকম তথ্যও সামনে এসেছে। যে পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্টে অবিশ্বাস করার কোনো জায়গা আছে বলে আপনার কি মনে হয়? না, পরিষ্কার কথা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখেছি, তাতে কিন্তু স্পষ্ট তার উপর নির্যাতন হয়েছে এবং সেক্সুয়াল অ্যাসল্ট সেটাও কিন্তু আছে, এবং অ্যান্টিমর্টেম পরিষ্কার করে এখানে আর নার্কোলেপসি থিওরি দিয়ে বেঁচে যাবে না খুনিরা। পরিষ্কার কথা রেপের ব্যাপার থাকবে। একটাই বিষয়, ডক্টর বিশ্বাস আপনাকে আরেকটু আটকাচ্ছি, এই যে খুনিরা, এক খুনি বা খুনিরা, এটা জন্য আমাদের ফরেনসিক রিপোর্টের জন্য ওয়েট করতে হবে, তাই তো? মানে যেভাবে ইনজুরিগুলো যদি আপনি প্রথম টপ টু বটম দেখেন, তা ইম্পসিবল টু এগ্রি যে ইন্ডিভিজুয়ালি একজন করেছে। এটা একসাথে মিলে ডান ইন ট্যান্ডেম, একসাথে করেছে, একসাথে মেরেছে এবং মারধরও হয়েছে, মেয়েটা রেজিস্টও করেছে। তা না হলে এই যে মুখ থেকে রক্ত, নাক থেকে রক্ত, এটা হতো না। তন্ময়দা, এই যে অনেকের জড়িত থাকার যে বিষয়টা, শুরু থেকেই যে দাবিটা উঠছে একজন নয় অনেকে জড়িত, আড়াল করার চেষ্টা হচ্ছে। আড়াল করার চেষ্টা হচ্ছে কি করে সেটা পরের বিষয়। এই এক বা একাধিক, শুরু থেকে তো কলকাতা পুলিশ একের তথ্যের সামনে চলে গেছে,
মানে বিষয়টা গন্ডগোল সেখানে, মানে বিক্ষোভ সেখান থেকেই শুরু হয়ে গেল। না একদমই এবং একটা অভিযোগ উঠতে শুরু করলো যে একজনের ঘাড়ে দোষ চাপিয়ে বাকিটা আড়াল করা। একদমই নয়, এই পুরো বিষয়টাকে এইভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ কোথাও এখনো পর্যন্ত একটা স্টেটমেন্টও দেয়নি যেখানে বলা আছে যে একজনই দোষী। তারা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গেছিলেন, তার বাইরে বেরিয়ে তার পাশে পুলিশ কমিশনার বিনীত গোয়েল দাঁড়িয়েছিলেন, সেখান থেকে বলা হয়েছিল যে একজনকে ধরা হয়েছে, এর পরেও যদি কেউ দোষী থেকে থাকে তাদেরকেও মাফ করা হবে না, তাদেরকেও ধরা হবে, তদন্তটা চলতে দিন। নিশ্চিতভাবে তদন্ত চলার সময় দাঁড়িয়ে বলা হবে না নিশ্চয় যে আরও কে আছে তোমরা আগে থেকে পালিয়ে যাও। সুতরাং কলকাতা পুলিশ একজনকে ধরে সেই কেসটা ক্র্যাক করেছিল, তারপরে তাদের তদন্ত চলছিল। আমি বারবার বলছি আজকেও সুপ্রিম কোর্টের রায় যে বেরিয়েছে সেই রায়কে স্বাগত। তারা কিছু পয়েন্টের উপর অবজারভেশন দিয়েছে, আমাদের পক্ষের উকিল সেই অবজারভেশনসগুলো জানিয়েছে এবং তারপরে আর কোর্ট কোনো মন্তব্য করেনি। গুরুত্বপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে, দিদি বলছিলেন বিরোধী দলনেতা কি মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রীর পরে, বিরোধী দলনেতা কার পরে সে উনি জানেন, কারণ যে বিরোধী দলনেতা ইনসেনসিটিভ একটা প্রভোকেটিভ মন্তব্য কালকে থেকে করছেন যে মুখ্যমন্ত্রী যদি নবান্ন অভিযানের আগে পদত্যাগ না করেন তাহলে এখানে গুলি চললে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। অর্থাৎ দৃষ্টিটা এখন কিন্তু আর জাস্টিসের দিকে নেই। আমরা এটার বিরোধিতা করছি, আমরা বলছি এটা সামাজিক ব্যাধি, সকলে মিলে এর দায়িত্ব নিয়ে সমাজকে সচেতন করে এটাকে ঠিক করতে হবে। দায়িত্ব আপনারা নেননি, আরো দিদি যেটা বলছে দায় নিয়েছে, সেই জন্য বাংলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার সাহস আছে, তিনি সামনে দাঁড়াচ্ছেন। আপনি হচ্ছে হাসখালি গল্প দিলেন, বিজেপি গল্প আমি দেব, হাতরাস, উন্নাও, কাঠুয়া, বিলকিস, এই গল্পটা বলা যাবে না। আমি হোয়াট অ্যাবাউট ট্রাই করতে আসিনি, কিন্তু আপনি বলেছেন বলে বলা অন্যায়। আপনারা বডি পুড়িয়ে দিয়েছেন, কিছুকে ছাড়িয়ে গেছে এই ঘটনাগুলো। আমি অতনুর কাছে আসবো। যিনি বলেছেন যে আপনি দায়িত্ব নিচ্ছেন। আচ্ছা আমি আসবো শর্মিষ্ঠাদি আসবো, শর্মিষ্ঠাদি তন্ময়দা আসবো। অতনু, আমি একটা টেকনিক্যালিটিস জানতে চাইছি। অনেক কেস তোমার কাছে আসছে, তুমি হ্যান্ডেল করেছো। এই যে সারাদিন গেল, এটা ধর্ষণ না গণধর্ষণ, আমি বলছি ফরেন্সিক রিপোর্ট পরে, সাদা চোখে এটা বোঝা কতটা সম্ভব? সাদা ডক্টর বিশ্বাস যেরকম তার তরফে তার মানে ডাক্তারবাবু স্বাভাবিকভাবেই ওটা চিকিৎসার জায়গা থেকে তিনি বললেন, চিকিৎসকের জায়গা থেকে রিপোর্টটা পড়েছেন কাজে, এবং তাছাড়াও যে ধরনের বিবরণ আমরা এখন অবধি পেয়েছি তো স্বাভাবিক, সেটা তো মানে আইন অনুযায়ী সর্বসমক্ষে ওইভাবে তো আনা যায় না, বা যেটুকু যা বিবরণ পাওয়া গেছে তোমাদের মিডিয়ার মাধ্যমে বা যেরকমভাবে, স্বাভাবিকভাবেই প্রাইমা ফেসি এখানে মনেই হচ্ছে একজন অপরাধী থাকার মতো করে অপরাধ হয়নি, অপরাধের যা এটা কি পুলিশ বুঝতে পারে তো? এটা স্বাভাবিক, এর জন্যই সুরাথাল, এই যে সুরাথাল কথাটা হয়েছে এটা একটা হিন্দি টার্ম থেকে এসছে। সুরাথালটাই হচ্ছে খালি চোখে যদি মনে হয় যে দেয়ার ইজ সাম ফাউল প্লে হ্যাপেন, তাহলে কিন্তু পুলিশ সেক্ষেত্রে সাথে সাথে হচ্ছে গিয়ে ওই আমি যেটা প্রথমেই বললাম সুমোটো মামলা করতে পারে, একদম সুমোটো হয়। পুলিশের মনে হলো যে ডেড বডিটা দেখে এটা কোনো ন্যাচারাল ডেড বডি না, মানে স্বাভাবিক মৃত্যু হলে যা হয় সেরকম কোনো ডেড বডি না, তাহলে পুলিশ সাথে সাথে হচ্ছে সুমোটো মামলা দায়ের করবে একটা, অথবা পুলিশ সাথে সাথে হচ্ছে ময়নাতদন্তে পাঠাবে, অথবা পুলিশ একদম নির্যাতিতা বা যে ডেড বডি হলো তার নেক্সট অফ দ্য কিন যে আছে তার থেকে হচ্ছে অভিযোগপত্র নেবে, তার অভিযোগপত্র নিয়ে সাথে সাথে তার ভিত্তিতে মামলা করবে। এক্ষেত্রে যেটা সবার আগে দরকার ছিল, এই সন্দীপ ঘোষের হচ্ছে সবার আগে হচ্ছে এখানে একটা এফআইআর করার কথা ছিল। এটাই ওনার ইনস্টিটিউশনে, উনি হেড অফ দ্য ইনস্টিটিউট থাকাকালীন ওনার ইনস্টিটিউটের মধ্যে একটা ডেড বডি পাওয়া যাচ্ছে, এবং মনে রাখবে সব্যসাচী হাইকোর্টও কিন্তু অবজারভেশন যখন দিয়েছে, হাইকোর্টও কিন্তু একটা পয়েন্ট 29 খুব সম্ভবত সেখানে হাইকোর্ট লাস্টে লিখছে যে ঘটনাটা ঘটেছে একটা স্টেট রান হসপিটালের মধ্যে যেখানে সবাই ডাক্তার, মানে তুমি যদি ভাবো একটা হসপিটালের মধ্যে ঘটনাটা কেন হাইকোর্ট বলছে গ্রিভিয়াস, এটা বেশি একটা ডাক্তার তোমার আমার পক্ষে, তন্ময়দার পক্ষে, দিদির পক্ষে একটা ডেড বডি দেখে বোঝা সম্ভব না ওয়েদার সাম ফাউল প্লে হ্যাপেন অর নট, কিন্তু একজন ডাক্তারের পক্ষে সেটা সম্ভব। এবং আরও যেটা সম্ভব, এই যে 10টা 10 থেকে হচ্ছে প্রথম জিডি করা হলো, তারপরে 11টার সময় সিল করা হলো, একটা ফরেন্সিক রিপোর্টে কী আসতে পারে সেটা একজন ডাক্তার সবচেয়ে ভালো জানেন, কাজে দেয়ার আর অ্যাম্পেল চান্স টু ট্যাম্পার দ্য এভিডেন্স, যেটা কিনা ফরেন্সিক্সে পরে আর পাওয়া নাও যেতে পারে। আমি আর একটা বিষয় একটু সৌম্যদার কাছ থেকে জানতে, সৌম্যদা পলিগ্রাফ টেস্টে তদন্তকারীরা কখন যান? মানে ইন জেনারেল যেটা মনে হতে পারে, ধরা যাক আমি কাউকে জেরা করছি,
তার কাছ থেকে আমি কথা বার করতে পারছি না, বা তার কথা সন্দেহজনক মনে হচ্ছে, তাকে আমি কাউন্টার করতে পারছি না, সেই কারণে কি, নাকি এর অন্য কোনো কারণে রয়েছে? অবশ্যই পলিগ্রাফ টেস্টে তখনই যান যখন ইনভেস্টিগেশনে করতে করতে কোনো কনক্লুশনে আসতে পারছেন না বা বুঝতে পারছেন না যে যাকে টেস্ট করতে চাইছেন তিনি যে উত্তরগুলো দিচ্ছেন সেগুলো সব সত্যি দিচ্ছেন নাকি বানানো দিচ্ছেন, অর্থাৎ পুরো কথাগুলোর মধ্যে যখন প্রচন্ড রকমের ডাউট থাকে, সেক্ষেত্রে মেনলি পলিগ্রাফ টেস্ট করা হয়। আবার আটকাচ্ছি, সেই ডাউট যখন আমি তদন্তকারী হিসেবে ভাঙতে পারছি না, তার মানে দুটো বিষয় তো সামনে আসে টেকনিক্যালি, যেটা আমার মনে হচ্ছে। এক, হয় সে সত্যিই কিছু করেনি, বা সে করেছে এবং সে এতটাই শ্রুড যে আমি তাকে ভাঙতে পারছি না যেটা করে। এক্স্যাক্টলি। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে সন্দীপ ঘোষ আছেন, ইনি কিন্তু প্রচন্ড বুদ্ধিমান একজন এবং প্রচন্ড মেধাবী একজন ছাত্র, নামী ডাক্তার, বাকি আরো 4 জন ডাক্তার রয়েছেন। অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এরা প্রত্যেকে এতটাই মেধাবী এবং তাদের মধ্যে কোনো একটা ফাঁক ফোকর নিশ্চয়ই আছে যেটাকে প্রপার ওয়েতে সামনে আনার জন্য এবং সত্যিটাকে উদ্ঘাটন করার জন্য এই পলিগ্রাফ টেস্টের প্রেয়ার রেখেছে। কারণ এনারা এতটাই মেধাবী এবং এতটাই কম্পিটেন্ট যে এনাদের কাছ থেকে হয়তো সিবিআই এনকোয়ারি চলাকালীন প্রপার ইনভেস্টিগেশনেতে প্রপার জিনিসগুলোকে বার করতে পারছেন না, সেই কারণেতেই পলিগ্রাফ টেস্ট। অথবা যদি আরেকটা জিনিস হতে পারে যেটা সেকেন্ডারি, এক্ষেত্রে যেটা হওয়ার চান্স কম, এনারা প্রত্যেকেই সত্যি কথা বলছেন, যে কারণে একই কথা বলছেন, যে জন্য এটা সত্যি কি মিথ্যে সেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে বলে পলিগ্রাফ টেস্টের দরকার পড়ে। অর্থাৎ দুটো কারণে যে কোনো একটা কারণেতে হয়, কিন্তু এক্ষেত্রে যেটা প্রাইমা ফেসি দেখা যাচ্ছে, মনে করা হচ্ছে এনাদের এতটাই 5 দিন টাইম পেয়েছে নিজেদেরকে তৈরি করে নিতে, এই 5 দিনের মধ্যে তৈরি করে সিবিআই এর হাতে এনকোয়ারি যাওয়ার আগে নিজেদের হয়তো এমন ভাবে তৈরি করেছেন যে সেখানে দাঁড়িয়ে সত্যিটা উদ্ঘাটন করতে গিয়ে পলিগ্রাফ টেস্টের দরকার পড়ছে। মানে বিষয়টা এর আগে যা দাঁড়ালো যে সত্যি কি ওই দৃশ্যমের মতন কোনো ঘটনা সামনে আনা হয়েছে তৈরি করে, নাকি এরা সত্যিই কথা বলছেন আর এর থেকে বেশি আর কিছু নেই? কলকাতা পুলিশ যে বিষয়টা সামনে আনছিল সেটা ঠিক, গোটা বিষয়টাই ধোঁয়াশা। আমি আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অনুষ্ঠান একেবারে শেষের পথে। আমি যদি একটা কনক্লুশন চাই গোটা বিষয়ের, আজকের শুনানি যেটুকু হলো, যেটুকু তথ্য সামনে এসেছে, ডাক্তার বিশ্বাসের কাছে যাব, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, একাধিক লোক ইনভলভ ছিল ক্রাইম, এটা নিয়ে সন্দেহ নেই। মানে এটা আপনি 100% নিশ্চিত চিকিৎসক হিসেবে? আমি একেবারেই। আর আরেকটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট ক্যানট আইডেন্টিফাই দ্যাট সামবডি ইজ লাইং। ইটস ভেরি ডিফিকাল্ট। পলিগ্রাফ টেস্টটা কিন্তু স্পেসিফিক নয়, এটা আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন এটাকে রিজেক্ট করেছে এই জন্য। আরেকটা হচ্ছে পলিগ্রাফি আইনজীবীরা আছেন, ওনারা নিশ্চয়ই বলতে পারবেন যে পলিগ্রাফ টেস্ট যদি এরা 4 জনই রিজেক্ট করে তখনও কি জোর করে করানো যাবে, সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কখনোই করা যায় না, না পলিগ্রাফ না নারকোটিক্সে কোনো টেস্টই করানো যায় না। আচ্ছা, ফলে গোটা বিষয়টা এখনো পর্যন্ত ওই আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম, ধোঁয়াশার মধ্যেই থেকে গেলাম, তাই তো? একেবারেই ধোঁয়াশার মধ্যে আছি। তবে একটা কথা বলি, প্রমাণ আছে, সেটা হয়তো সিবিআই সবটা খোলসা করছে না, কিন্তু এতটাই কায়দা করে হয়েছে, বাট দ্যাট ওয়াজ আ প্রি প্ল্যান মার্ডার, এখনো আমি বিশ্বাস করি। স্পোরাডিক ইনসিডেন্ট ওটা নয়। সমদা, দেখুন, আমরা যেটা এই মুহূর্তে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন একটা কনক্লুশনে আসবে এবং এই ভিকটিম এবং তার ফ্যামিলি প্রপার জাস্টিস পাবে, এই আশা রেখেই এখন এগিয়ে যাওয়া। ইনভেস্টিগেশনে যাতে অ্যাকচুয়াল ফ্যাক্ট বেরিয়ে আসে, অ্যাকচুয়াল অপরাধীরা ধরা পড়ে, এটাই আমাদের আশা। কিন্তু সমদা, সাধারণ মানুষ জানতে চাইছে যে এতদিন পর্যন্ত যে তদন্ত, এত জেরা, সাধারণ মানুষ জানতে চাইছে, তারা তো এত জটিলতা বুঝবে না, তারা জানতে চাইছে কি হচ্ছে, ঠিক কোন দিকে যাচ্ছে বিষয়টা। এই যে ডাক্তার বিশ্বাস যেমন তিনি বলছেন, তিনি মনে করছেন একাধিক ব্যক্তি জড়িত, সেই তথ্য প্রমাণ কি এখনো পর্যন্ত হাতে এসেছে? এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ তুলবেই। দেখুন, ইনভেস্টিগেশনের প্রথম থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা এজেন্সির হাতে ইনভেস্টিগেশন ছিল এবং বারবার যে অ্যালিগেশনটা আসছে, যে অ্যালিগেশনটা সিবিআই এর তরফ থেকে সুপ্রিম কোর্টেও করা হচ্ছে, যে এন্টায়ার এভিডেন্স ট্যাম্পার হওয়ার একটা হাই চান্স আছে। তো যদি ইনসিডেন্টের পর 4 দিন টাইম পায় একটা এভিডেন্স ট্যাম্পার করে দেওয়ার,
বা অ্যাডিশন, অল্টারেশন, মডিফিকেশন করে দেওয়ার, তারপরে একটা নতুন সেন্ট্রাল এজেন্সিকে এসে ইনভেস্টিগেশন করে সেখান থেকে অ্যাকচুয়াল ফ্যাক্টগুলোকে বার করে অ্যাকচুয়াল অ্যাকিউজ পারসনকে যে অ্যাকচুয়ালি এই ক্রাইমটা করেছে বা যারা করেছে তাদেরকে ধরতে গেলে একটা রিজনেবল টাইম দিতেই হবে। সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে যাতে আসল সত্যিটা উদ্ঘাটন হয়ে আসে, আসল সত্যিটা যাতে সামনে আসে, সেজন্য একটু অপেক্ষা করতেই হবে। কারণ প্রথমে একটা এজেন্সি ছিল, তারপরে আরেকটা এজেন্সির কাছে গেছে, এবং সেকেন্ড এজেন্সির অ্যালিগেশন হচ্ছে কি ফার্স্ট এজেন্সি প্রপার ওয়েতে কাজ করেনি, উল্টে ট্যাম্পার করেছে এভিডেন্স। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ওয়েট করতে হবে যে প্রপার ইনভেস্টিগেশন যাতে কমপ্লিট হয়। তার জন্য একটু সময় তো লাগবেই। একটা ইনভেস্টিগেশন, মার্ডার কেসের ইনভেস্টিগেশনে ম্যাক্সিমাম 90 ডেজ টাইম দেওয়া হয়, সেখানে তো আপাতত কয়েকদিন হলো, তো একটু তো অপেক্ষা করতেই হবে সেক্ষেত্রে। কিন্তু অতনু, এই অপেক্ষার বিষয়টা যেটা হচ্ছে সৌম্যদাও বলছেন, এই অপেক্ষাটা কিন্তু সেই সময় কিন্তু কলকাতা পুলিশকেও এই সময়টা কিন্তু কেউ দেয়নি। দেখুন, একটা কথা আমি মনে করি, এটা আমি মনে করি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষ এজেন্সি, বিশেষ করে কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ এজেন্সি। আমার মনে হয় না এখানে কারোর কোনো সন্দেহ থাকতে পারে। কিন্তু কারা সেই কলকাতা পুলিশকে কিভাবে হচ্ছে গিয়ে পরিচালনা করলেন, যাতে আজকে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি মন্তব্য করছেন আমার 30 বছরের কর্মজীবনে এমন হচ্ছে তদন্ত আমি দেখিনি, তাহলে তাদেরকেও হচ্ছে গিয়ে চিহ্নিত করতে হবে কারা এবং কিভাবে এই তদন্ত করার জন্য বাধ্য করলেন এদেরকে। শর্মিষ্ঠা, দেখুন 30 বছরে উনি দেখেননি, কিন্তু আমরা তো দেখলাম, আমাদের পশ্চিমবাংলাতেই আমরা দেখলাম। এখন কথা হচ্ছে আমরাও চাই খুব তাড়াতাড়ি সামনে আসুক এবং দোষী শাস্তি পাক, কিন্তু সুপ্রিম কোর্টে যদি 21 জন সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার 21 জন লয়ারকে ফিট করে রেখে দিয়েছেন, তারা আমরা সারা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলা না সারা দেশ, দেশের বাইরেও মানুষ চাইছে যে জাস্টিস হোক, এবং সবার কিন্তু একটাই অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবাংলার পুরোপুরি স্বাস্থ্যের বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন বা রাস্তায় নেমেছে সেটা আমাদের জানা নেই, কিন্তু ওই যে ঘরটাকে, দেওয়ালটাকে যে ভাঙা হলো, সেখানেই কিন্তু এভিডেন্সগুলো সমস্ত কিছু গায়েব হয়ে গেল। এবং আজকে দেখেছেন সিবিআইও কিন্তু বলেছে যে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অনেক কিছু মিসলিং রয়েছে এবং তারা পারছেন না এগোতে। আজকে কিন্তু সিবিআইও কিন্তু সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে। এখন এই সমস্ত বাধা এগিয়ে কত তাড়াতাড়ি আমরা সেইখানে পৌঁছাতে পারবো যেখানে আমরা জানতে পারবো যে একের অধিক, এক না একের অধিক বা কতজন, এবং একটা আমরা সঠিক তথ্যটা পাবো। আমি বিশ্বাস করতে চাই যে সিবিআই অত্যন্ত দক্ষ একটা তদন্তকারী সংস্থা, কারণ এটা ভারতবর্ষের সম্মানের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু যখন তার ট্র্যাক রেকর্ডগুলো দেখি, কোনো কেস 12 বছর, কোনো কেস 13 বছর ধরে সলভ করতে পারেনি, এখন আবার একই দিকে এগোচ্ছে, তারা তাদের অপদার্থতার দায় এখন রাজ্য পুলিশ এটা করেছে ওটা করেছে বলে করে দিলে তো হবে না। আমি বলিনি দিদি, এখন কন্ট্রোল করছে, আপনি তো ন্যারেটিভ ফেলে দিয়েছেন 21 জন কেন, আমরা 24 জন কেন, 42 জন নামাবো, কারণ তদন্ত, আমরা চাই তদন্ত হোক, আর আপনারা চাইছেন রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী তারা দোষী এটা বলতে যাচ্ছেন, আপনারা চান না কার ফাঁসি হোক, কার দোষী হোক, কারা তদন্ত, এইসব চান না। আমাদের বিরুদ্ধে হচ্ছে যারা দোষী সিবিআই তাদেরকে ধরুক, চাই বলেই তো বলছি, বাংলার মানুষ চায়, শুধু বিজেপি চায় না, শুধু বিজেপি চায় তারা ক্ষমতা দখল করতে পারবে না, তারা চায় এই ঘটনাটাকে মানুষের আবেগকে কেন্দ্র করে 50টা লোক নিয়ে 10 কোটি মানুষের ক্ষমতা দখল করতে চায়। হবে না দিদি, এইসব বাংলার মানুষ বোঝে হবে না। বাংলার মানুষ চায় সিবিআই এর উপর আমাদের নজর থাকছে, আমরা চাই অতি দ্রুত দোষীদের শাস্তি হোক এবং তারা প্রকাশ করুন কারা কারা দোষী, যারা দোষী কাউকে ছাড় দেওয়ার দরকার নেই, এটা বাংলার মানুষ চাইছে, আমরাও চাইছি। একদমই, আমরাও চাইছি এবং আমরা অপেক্ষা করছি সত্যিটা কি সেটা সামনে আসুক। কবে সামনে আসবে সত্যি, অপেক্ষা থাকবে, নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।